নাটকটা যেভাবে শুরু হয়েছে যে একটি জাহাজ একটি বিয়ের অনুষ্ঠান থেকে তিউনেশিয়া থেকে ফিরে আসছে। তো তিউনেশিয়া থেকে যে জাহাজটা বিয়ের অনুষ্ঠান সেরে ফিরে আসছে, বিয়ে হয়েছে বেসিক্যালি অ্যালোনসোর মেয়ে এবং তিউনিশ যে প্রিন্স তার মধ্যে। তো তারা রাস্তায় ফিরে আসছে। তো হঠাৎ করে একটা উত্তাল বা ঢেউ শুরু হয়ে যায় এবং চরম পরিমাণে ঝড়ো হাওয়া সমুদ্রের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। আর এই ঝড়ো হাওয়া জাহাজকে উল্টাপাল্টা করে দিচ্ছে। জাহাজের সকল প্যাসেঞ্জার্স তারা সবাই চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। তাদের জীবন নাশের যে আশঙ্কা সেটা তারা দেখতে পাচ্ছে। এমতো অবস্থায় প্রসপ্যারো নামের একজন পাওয়ারফুল ম্যাজিশিয়ান একটি ছোট দ্বীপের উপরে তীরে দাঁড়িয়ে এই জাহাজের যে ভোগান্তি সে ভোগান্তিটা দেখছে। আর প্রসপ্যারোর পাশেই দাঁড়িয়ে রয়েছে তার সুন্দরী মেয়ে মিরান্ডা। মিরান্ডা তার বাবা প্রসপ্যারোকে বলছে যে বাবা, সমুদ্রের মধ্যে উত্তাল ঝোড়ো হাওয়া, জাহাজে যত প্যাসেঞ্জার রয়েছে সকল প্যাসেঞ্জার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, তারা বাঁচতে চায়, আপনি কিছু করেন তাদেরকে বাঁচানোর জন্য। তো প্রসপ্যারো বারবার একটা কাহিনী মিরান্ডাকে বলতে চেয়েছে, পাস্ট স্টোরি, কিন্তু সে শেষ করতে পারেনি কখনোই। তো প্রসপ্যারো একটি মুস্কি হেসে বলছে যে এটাই উপযুক্ত সময় যে সে তার ইতিহাসটাকে বলবে। সে মিরান্ডাকে বলছে যে মিরান্ডা, তুমি কোনো টেনশন করো না, কারণ সমুদ্রের মধ্যে যে উত্তাল ঢেউ উঠেছে এই উত্তাল ঢেউ আমার ম্যাজিক্যাল পাওয়ারের একটা রেজাল্ট। অর্থাৎ আমি আমার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে এই উত্তাল ঢেউ সমুদ্রের মধ্যে তুলেছি। তাদের কিছু হবে না, তারা শুধু আতঙ্কিত থাকবে, কিন্তু তারা শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তখন মিরান্ডা বলছে, কেন বাবা, আপনাকে তো আমি সবচাইতে ভালো মানুষ হিসেবে জানি, কিন্তু আপনি এমনটা কেন করলেন? তখন প্রসপ্যারো বলছে, তাহলে শোনো, তুমি তখন 5 বছরের ছিলে, 12 বছর আগের কথা। আমি এই আইল্যান্ডে কিভাবে আসলাম? আমি তো এই আইল্যান্ডের আদিবাসী না, এই দ্বীপের আদিবাসী না, আমি ছিলাম মিলানের রাজা, আর তুমি তো রাজকুমারী। তুমি কিন্তু এই দ্বীপের সাধারণ একজন বাসিন্দা না, তুমি রাজকুমারী। আমি মিলানের রাজা ছিলাম আর তুমি হচ্ছে প্রিন্সেস। কিন্তু আমি বেশি সময়ের জন্য বই পুস্তক পড়তে ভালোবাসতাম, বিশেষ করে ম্যাজিক্যাল বুকস, জাদুর যে বিভিন্ন ধরনের বই, সেই বইগুলো পড়তে ভালোবাসতাম। এর কারণে কি করেছিলাম যে আমার ছোট ভাই অ্যান্টোনিওকে রাজ্য পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম, যে অ্যান্টোনিও তুমি রাজ্য পরিচালনা করো। অ্যান্টোনিওকে আমি খুব বিশ্বাস করতাম, সে রাজ্য পরিচালনা করত, কিন্তু গোপনে গোপনে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সে ষড়যন্ত্র করে কিছু অফিসারকে প্রমোশন দেয় যারা তার পক্ষে যায়, আর কিছু অফিসারকে সে কী করে, বরখাস্ত করে দেয়। অর্থাৎ অ্যান্টোনিও কিছু অফিসারকে যারা তার পক্ষে ছিল তাদেরকে প্রমোশন দেয়, এবং কিছু অফিসার যারা তার বিপক্ষে ছিল অর্থাৎ প্রসপ্যারোর পক্ষে ছিল তাদেরকে সে সাসপেন্ড করে দেয়। এইভাবে সে নেপলসের রাজা আলোনসোর সাথে চক্রান্ত করে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল। আমাকে সে মেরে ফেলতে চেয়েছিল, তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে তোমাকে আর আমাকে মারতে পারেনি আমার জনপ্রিয়তার কারণে। যার কারণে সে কি করেছিল তুমি জানো? সে আমাদের দুজনকে কিডন্যাপ করেছিল, রাতের আধারে কিডন্যাপ করে নিয়ে এসে এই সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এবং আমাদেরকে কোনো খাবার দেয় না, কোনো পোশাক আশাক দেয় না, একেবারে নিঃস্ব অবস্থায় একটা ছোট ডিঙ্গি নৌকায় এই উত্তাল সমুদ্রের মধ্যে ফেলে দেয়। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল। গঞ্জালো নামে আমার একজন নবেলম্যান, আমার একজন কোর্টিয়ার, সে আমাদের জন্য খাবার দিয়েছিল, পোশাক দিয়েছিল, এবং আমার জাদুর সকল বই পুস্তক দিয়েছিল, যেগুলো আমার শক্তির আধার। তো আজকে ভাগ্য তাদেরকে আমার কাছে নিয়ে এসেছে, আমি তাদেরকে ছাড়ব না। আমি আমার ডিউকডমকে পুনরুদ্ধার করব এবং তাদের উপরে প্রতিশোধ নিব। এইটা বলেই প্রসপ্যারো কী করলো, তার ম্যাজিক্যাল যে পাওয়ার, জাদুর শক্তির মাধ্যমে মিরান্ডাকে শুইয়ে দিল, মিরান্ডার জন্য একটা গভীর নিদ্রা নিয়ে আসলো এবং মিরান্ডা ঘুমিয়ে গেল। এরপরে ঘটনাটা এরকম হচ্ছে যে অ্যারিয়েল, যে হচ্ছে প্রসপ্যারোর চিফ লেফটেন্যান্ট, সে এসে প্রসপ্যারোকে বলছে যে মালিক, আমি আপনার আদেশ মতো সমুদ্রে উত্তাল ঢেউ তুলেছি, জাহাজে সকল মানুষ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, তাদের জন্য ভোগান্তি সৃষ্টি করেছি। তো মালিক, আপনি 1 বছর আগে
একটা ওয়াদা করেছিলেন। সেই ওয়াদাটা হচ্ছে এটা যে আপনি আমাকে মুক্ত করে দিবেন যদি 1 বছরে আপনি যত অর্ডার করবেন সকল কাজ আমি নিখুঁতভাবে করতে পারি। তো মালিক, আমি তো সকল কাজ নিখুঁতভাবে করে ফেলেছি, তাই আপনি আমাকে এখন দয়া করে মুক্ত করে দেন। প্রসপ্যারো অ্যারিয়েলের উপরে রাগান্বিত হয়ে বলে, অ্যারিয়েল, তুই কি ভুলে গেছিস যে তুই কি ছিলি? তাকে হুমকি দেয় যে তুই একটি গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিলি, 12 বছর পর্যন্ত তুই গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিলি। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে এরিয়েল কেন গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিল? এই দ্বীপে, যে দ্বীপে এখন প্রসপ্যারো রাজত্ব করছে, এই দ্বীপে সাইকোর‍্যাক্স নামে একজন ডাইনি, সে কি করত, এই দ্বীপে হলো রাজত্ব করত। আর এই সাইকোর‍্যাক্স হচ্ছে ক্যালিবানের মা, তো রাজত্ব করত। তো সাইকোর‍্যাক্স কি করেছিল, অ্যারিয়েল একটা গুড স্পিরিট ছিল, সাইকোর‍্যাক্সের যে অপশাসন, সে অপশাসনের বিরুদ্ধে এরিয়েল বিভিন্ন ধরনের মতামত দিত, কাজ করত। এজন্য সাইকোর‍্যাক্স, এই ডাইনি, তার জাদুর শক্তি দিয়ে এরিয়েলকে একটি গাছ বানিয়ে দিয়েছিল এবং এরিয়েল দীর্ঘ 12 বছর গাছ হয়ে এই দ্বীপে দাঁড়িয়েছিল। কিন্তু প্রসপ্যারো এসে এরিয়েলকে কি করে, মুক্ত করে, তাকে তার সঠিক রূপে ফিরিয়ে আনে, অর্থাৎ তাকে আবার এয়ার স্পিরিট বানিয়ে দেয়। তো এইভাবে এরিয়েলকে প্রসপ্যারো বলছে যে এটা কি তুমি ভুলে গেছো? তুমি যদি আর একবার আমার কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে আসো, তাহলে আমি কিন্তু তোমাকে কি করব, আবার গাছ বানিয়ে দিব এবং 12 বছরের জন্য আবার তোমাকে ভোগান্তিতে ভুগতে হবে। তবে আমি তোমাকে ওয়াদা করছি যে আমি তোমাকে অবশ্যই মুক্ত করে দিব আমার উদ্দেশ্য সাধিত হওয়ার পরে। আমি যে উদ্দেশ্যে কাজ করছি সেই উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে আমি তোমাকে মুক্ত করে দিব। এই বলে এরিয়েলকে বলে যে এখন দয়া করে আমার সামনে থেকে চলে যাও, আর এই দ্বীপে তুমি কারোর সামনে আসবে না, শুধু আমার সামনে আসবে, তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাও এবং জাহাজের যতগুলো লোক আছে এই সব লোককে 3টা গ্রুপে ভাগ করে দাও। 3টা গ্রুপে ভাগ করো, ফার্ডিনান্ডকে একা ছেড়ে দাও, অ্যালোনসো, অ্যান্টোনিও, সেবাস্টিয়ান এবং গঞ্জালো এদেরকে এক গ্রুপে ছেড়ে দাও, ট্রিঙ্কুলা এবং স্টিফানোকে একটা গ্রুপে ছেড়ে দাও এবং এরা যেন দ্বীপের 3টা অংশে থাকে। এদেরকে একে অপরের সাথে সম্মিলিত হওয়ার জন্য যেন অনেক ভোগান্তি ভুগতে হয়, তার মানে তারা পুরো দ্বীপ ঘুরবে, একজন আরেকজনকে খুঁজবে, এরকম একটা অবস্থার সৃষ্টি করো। এরিয়েল বলল, ঠিক আছে মালিক, আপনি যেমনটা বলবেন তেমনটাই। তো এরিয়েল এদেরকে 3টা গ্রুপে ভাগ করে দিল। এরপরে প্লটের যে কাহিনী সেটা হচ্ছে রোমান্টিক প্লট, স্টোরিতে রোমান্টিক প্লট উইলিয়াম শেক্সপিয়ার জুড়ে দিল। মিরিন্ডা এবং ফার্ডিনান্ড, এদের দুইজনের মধ্যে প্রেম শুরু হয়ে গেল, অর্থাৎ ফার্ডিনান্ডকে যে একা ছেড়ে দেওয়া হলো, ফার্ডিনান্ডের সাথে সাক্ষাৎ হয় প্রসপ্যারো এবং মিরান্ডার। মিরান্ডা এবং ফার্ডিনান্ড প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে গেল। যদিও প্রসপ্যারো তার ম্যাজিক্যাল পাওয়ারটাকে প্রয়োগ করেছিল ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে প্রেমের এই কাহিনী সৃষ্টি করার জন্য, তো তারপরেও এরা দুইজন একজন আরেকজনকে দেখার পরে এতটাই বেশি মোহিত হয়ে যায় যে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং তারা প্রেমের জন্য একজন আরেকজনের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতেও প্রস্তুত। কিন্তু প্রসপ্যারো দেখলো যে এদের প্রেমকে যদি এত সহজে অর্জন করা যায়, এরকম একটা পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে হয়তো এদের সম্পর্কটা টিকবে না। এই কারণে সে এরকম একটা পরিবেশ সৃষ্টি করলো যে মিরান্ডাকে পাওয়া এতটা সহজ না। এজন্য ফার্ডিনান্ডকে বলল, তোমার পরিচয় কি, তুমি এই দ্বীপে কিভাবে আসলে? ফার্ডিনান্ড প্রসপ্যারোকে বলছে, স্যার আমি নেপলসের রাজকুমার, আমি আমার যে জাহাজ ডুবে গিয়েছে, এই কোনো রকমে আমি বেঁচে এই দ্বীপে আশ্রয় নিয়েছি। আমি জানি না আমার সঙ্গী সাথীরা কোথায়, সম্ভবত তারা সবাই মারা গিয়েছে, আমি একাই একজন ব্যক্তি যে হয়তো জীবিত আছি। তো প্রসপ্যারো বলছে, তুমি নেপলসের রাজকুমার, বকওয়াস বকছ, এসব বলার কোনো মানে আছে? তুমি নেপলসের রাজকুমার, এটা আমি কিভাবে বিশ্বাস করব? তো ফার্ডিনান্ড এটা সহ্য করতে পারে না এবং তরোয়াল যখন বের করে প্রসপ্যারোকে আঘাত করার জন্য, তখন প্রসপ্যারো ফার্ডিনান্ডকে বন্দি করে ফেলে এবং ফার্ডিনান্ডকে বলে যে আজকে থেকে তুমি আমার যে গৃহস্থলীর কাজকাম আছে, কাঠ কাটবে, আগুন জ্বালাবে, এই কাজগুলো করবে, তোমাকে আমি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। মিরান্ডা খুব রিকোয়েস্ট করে প্রসপ্যারোকে যে বাবা আপনি এরকমটা করবেন না। ফার্ডিনান্ড সে খুব ভালো মানুষ, তো প্রসপ্যারো বলে যে না, তুমি চুপ করো, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। এইভাবে ফার্ডিনান্ড এবং মিরান্ডার মধ্যে প্রসপ্যারো একটা ফ্যান্টাস্টিক লাভ অ্যাফেয়ার তৈরি করে। যদিও প্রথম দিকের ভালোবাসাটা জাদুর প্রভাবে হয়েছে, কিন্তু শেষ দিকে একেবারে যখন স্পন্টেনিয়াস লাভ
যেটাকে আমরা বলি একজন আরেকজনের প্রতি আকর্ষণ, একজন আরেকজনের প্রতি সমবেদনা দেখানো, এটাতে কিন্তু আর জাদুর কোনো প্রভাব খাটে না। এদিকে আলোনসো, অ্যান্টোনিও এবং গঞ্জোলা, সেবাস্টিয়ান এরা চারজন একটা গ্রুপে। এরা আলোনসো খুব চিন্তিত, কারণ তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলোনসো ভাবছে যে আমার ছেলে হয়তো মারা গিয়েছে। তো গঞ্জোলা অ্যালোনসোকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যটাকে বর্ণনা করার চেষ্টা করে এবং গঞ্জালো অ্যালোনসোকে বলে যে স্যার চলেন আমরা সন্ধান করি। অ্যালোনসো বলে হ্যাঁ ঠিক আছে, চলো আমরা সবাই মিলে ফার্ডিনান্ডকে সন্ধান করি এবং ফার্ডিনান্ডকে খুঁজে পাওয়ার পরে আমরা এই দ্বীপ ছেড়ে চলে যাব। তো এই দ্বীপে এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এরিয়েল প্রসপ্যারোকে এসে বলছে যে স্যার আমি তো আপনার অর্ডার মতো সব কিছু করে দিলাম, তো এখন আমি কি করব? তো প্রসপ্যারো এরিয়েলকে বলছে যে তুমি এখন একটা হার্পি অর্থাৎ একটা ডাইনি সেজে অ্যান্টোনিও, আলোনসো, সেবাস্টিয়ান এই তিনজনকে ভয় দেখাও এবং তাদেরকে সত্য স্বীকার করাও যে তারা যে 12 বছর আগে যে অপরাধ করেছিল সে অপরাধটাকে স্বীকার করাও। তো এটা এরিয়েল প্রসপ্যারো অর্ডার নিয়ে চলে আসলো, কিন্তু এদিকে অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান এরা দুইজন চক্রান্ত করছে। অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে বোঝাচ্ছে যে সেবাস্টিয়ান তুমি আর কতদিন তোমার বড় ভাই আলোনসোর অধীনস্থ হয়ে থাকবে। এই যে দেখো গঞ্জালো এবং অ্যালোনসো এরা দুজন ফার্ডিনান্ডকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে। এটা হচ্ছে বেটার টাইম, চলো আমরা দুইজন আলোনসো এবং গঞ্জালোকে মেরে দিই। আলোনসো এবং গঞ্জালোকে যদি আমরা মেরে দিই তাহলে সেবাস্টিয়ান তোমার লাভটা কি হবে? সেবাস্টিয়ান তুমি কিন্তু নেপলসের রাজা হবে আর আমারও পথের সমস্ত কাঁটা দূর হয়ে যাবে। তো সেবাস্টিয়ান কনভিন্সড, সে বলল ঠিক আছে, আমি তো এরকমভাবে কখনো ভাবিনি। তো সেবাস্টিয়ান একটা ছুরি নিয়ে আলোনসোকে আঘাত করতে যাচ্ছিল, এমতো অবস্থায় এরিয়েল এসে গঞ্জালোর জাদুর শক্তি দিয়ে গঞ্জালোর ঘুম ভাঙিয়ে দেয় এবং গঞ্জালো চিৎকার দিতে থাকে যে মেরে ফেললো এরকম একটা চিৎকার দিতে থাকে। ঘুম থেকে জেগে আলোনসো দেখছে যে সেবাস্টিয়ানের হাতে চাকু। তখন আলোনসো সেবাস্টিয়ানকে বলছে সেবাস্টিয়ান তোমার হাতে চাকু কেন? তুমি আমাকে মারতে চাও? তুমি আমাকে খুন করতে চাও? অ্যান্টোনিও বলছে যে না স্যার, আপনাকে খুন করবে কেন? আপনি ঘুমাচ্ছিলেন, এই অবস্থায় আপনাকে যেন কোনো বাঘ আক্রমণ করতে না পারে, যার কারণে চাকু হাতে করে সেবাস্টিয়ান দাঁড়িয়ে আছে। সে তো আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আপনার ছোট ভাই, আপনাকে কেন মারবে? এরকমভাবে একটা ভুয়া এক্সপ্লেনেশন দিয়ে অ্যান্টোনিও আলোনসোকে কনভিন্স করে। এই অবস্থায় এরিয়েল কি করে যে এদের তিনজনের উপরে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকে, মেন্টাল টর্চার অ্যান্ড ফিজিক্যাল টর্চার করতে করতে বলে যে তোরা তো সবাই অপরাধী, অ্যান্টোনিও, আলোনসো এবং সেবাস্টিয়ান তোরা তো প্রচুর পরিমাণে অপরাধী। তোরা তো শুধু নিজেই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করিসনি, 12 বছর আগে তোরা প্রসপ্যারোর সাথে কি করেছিলি এটা স্বীকার না করা পর্যন্ত তোদেরকে ছাড়া হবে না, তোদেরকে শাস্তি দিতেই থাকবো আমি। এইভাবে যখন এরিয়েল অ্যান্টোনিও, অ্যালোনসো এবং সেবাস্টিয়ানকে ধমকাতে থাকে তখন তারা কিন্তু হতবাক হয়ে যায় যে তাদের উপরে হয়তো কোনো খারাপ শক্তির প্রভাব বিস্তার করছে। তো এদিকে কি হচ্ছে যে ক্যালিবানের সাথে সাক্ষাৎ হলো ট্রিঙ্কোলা এবং স্টিফানোর। ট্রিঙ্কোলা এবং স্টিফানো ক্যালিবানকে প্রথম সাক্ষাতে দেখেই ভাবছে বাহ, এ তো একটা চমৎকার ক্রিয়েশন, চমৎকার সৃষ্টিলীলা, একে আমরা কি করব, বন্দি করে ইংল্যান্ডে নিয়ে যাব এবং বিভিন্ন সার্কাসে একে প্রদর্শন করে আমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাবো। তো ক্যালিবান ট্রিঙ্কোলা এবং স্টিফানোর সাথে বন্ধুত্ব, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ তৈরি করে ফেলে এবং এদের দুজনের সাথে চক্রান্ত করে। চক্রান্তটা কি? যে চক্রান্ত হচ্ছে এইটা যে আমি প্রসপ্যারোকে মেরে ফেলবো। প্রসপ্যারো, আমি হচ্ছে এই দ্বীপের আদিবাসী, প্রসপ্যারো এসে এই দ্বীপকে দখল করে নিয়েছে, সুতরাং আমি প্রসপ্যারোকে মেরে ফেলবো। তো স্টিফানো এবং ট্রিঙ্কোলা বলে ঠিক আছে, আমরা তোমার সঙ্গে আছি, মেরে ফেলো। কিন্তু এদের এই চক্রান্তকে এরিয়েল কি করে, ধ্বংস করে দেয়। এরিয়েল এসে তাদেরকে বলে যে ফার্দার যদি কোনো ধরনের কোনো চক্রান্তের মধ্যে লিপ্ত হও তাহলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তো এইদিকে প্রসপ্যারো এরিয়েলকে বলছে যে এরিয়েল, ফার্ডিনান্ড এবং মিরান্ডার আমি এঙ্গেজমেন্ট দিতে চাই, তুমি এঙ্গেজমেন্ট একটা পার্টির আয়োজন করো, যেটাকে উইলিয়াম শেক্সপিয়ার এখানে মাস্কিও হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ একটা অ্যারেঞ্জমেন্ট পার্টি। আর যে এঙ্গেজমেন্ট পার্টিতে ক্লাসিক্যাল গ্রিক গডেসদের যেভাবে এঙ্গেজমেন্ট হতো, বিয়ে শাদী হতো, সেইভাবে হবে, যেখানে ক্লাসিক্যাল গডেস জুনো
এবং ইরিস এরা উপস্থিত থাকবে, এ ধরনের স্পিরিটকে হাজির করো। তো এইভাবে আয়োজন করো এবং প্রসপ্যারো এরিয়েলকে বলে যে এরিয়েল তুমি আরও এটা করবে যেন অনুষ্ঠানটা এরকম হয় যে ফার্ডিন্যান্ড এবং মিরান্ডা এরা দুজন যেন চেস্টিটি মানে বিয়ের আগে যেন কোনো রকমের কোনো সেক্সুয়াল রিলেশনশিপে লিপ্ত না হয়, এ ব্যাপারে যেন তাদের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হয়, এ ধরনের বিষয় কিন্তু অনুষ্ঠানে তোমাকে দেখাতে হবে। তো এরিয়েল বলছে জো হুকুম জনাব, যা বলবেন সেটাই হবে। তো এবার এরিয়েল সব কিছুর আয়োজন করছে, কিন্তু হঠাৎ করে প্রসপ্যারোর মনে পড়ে গেছে যে আমি এটা কি করছি, আমি এগুলো কি করছি, আমি তো আমার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, আমার রাজ্যকে পুনরুদ্ধার করা, সুতরাং এই অনুষ্ঠান নিয়ে মেতে থাকলে হবে না। সে আবার এরিয়েলকে ডাকে। তখন এরিয়েল বলে যে স্যার, আমি তাদের প্রতি প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ সৃষ্টি করেছি, তারা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, তারা খুব কষ্টে আছে, এমনিতেই তারা রয়্যাল ক্লাস পিপুল, এই দ্বীপে থাকার তাদের অভ্যাস নেই, তারা স্বীকার করেছে যে তারা ভুল করেছে, তো আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তখন প্রসপ্যারো এরিয়েলকে বলছে যে ঠিক আছে যাও, তুমি তাদের সবাইকে আমার সামনে নিয়ে আসো। প্রসপ্যারো একটা দীর্ঘ বক্তব্য দেয় এখানে। বক্তব্যটা এরকম, অ্যান্টোনিও এবং অ্যালোনসোকে সে স্মরণ করিয়ে দেয় যে 12 বছর আগে তোমরা আমার সঙ্গে কি করেছিলে এবং আমার সে ছোট্ট 5 বছরের মেয়ে, তার সঙ্গে কি জঘন্য আচরণ করেছিলে, আমাকে চক্রান্ত করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলে, আমাকে ক্ষমতাচ্যুত করেছিলে। কিন্তু আজকে তোমরা বুঝতে পারছো যে 12টা বছর ধরে আমি এই দ্বীপে কত কষ্ট করে আমার মেয়েকে নিয়ে জীবনযাপন করছি। তো এইভাবে একটা দীর্ঘ বক্তব্য দেওয়ার পরে প্রসপ্যারো সকলকে ক্ষমা করে দেয় এবং প্রসপ্যারো বলে যে অ্যান্টোনিও, আমি তোকেও ক্ষমা করে দিলাম, যদিও তুই ক্ষমার যোগ্য নয়, তারপরেও আমি তোকেও ক্ষমা করে দিলাম। আর গঞ্জলো, তুমি তো একজন বিশ্বস্ত সঙ্গী, তোমার মতো মানুষই হয় না। এভাবে ফরগিভনেস, প্রসপ্যারো সকলকে ক্ষমা করে দেয়। তো অ্যালোনসো প্রসপ্যারোকে নিশ্চিত করে যে প্রসপ্যারো, তুমি তোমার রাজ্য ফিরে পাবে। কিন্তু প্রসপ্যারো, তুমি জানো আমি আমার ছেলে ফার্ডিন্যান্ডকে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রসপ্যারো বলছে আমিও আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। তখন অ্যালোনসো প্রসপ্যারোকে বলছে যে বুঝলাম না বিষয়টা। তো প্রসপ্যারো তখন তার ম্যাজিকে তার যে কেবিন, সেই কেবিনে পর্দা সরিয়ে দেয় এবং দেখছে ফার্ডিন্যান্ড এবং মিরান্ডা দাবা খেলছে এবং তারা রোমান্টিক সম্পর্কে সম্পৃক্ত। এবং অ্যালোনসো যখন এটা জানতে পারে যে মিরান্ডা ফার্ডিন্যান্ডকে বিয়ে করতে যাচ্ছে এবং তার বাপের পূর্ণ সম্মতিতে, তখন অ্যালোনসো খুবই খুশি হয়। তো এবার প্রসপ্যারো এরিয়েলকে বলে যে এরিয়েল, তোমাকে শেষবারের মতো একটা কাজ দিচ্ছি, আর সেই কাজটা হলো যে তুমি এমন একটা পরিবেশ বা এমন একটি আবহাওয়ার সৃষ্টি করো যেন আমরা সবাই নিরাপদে আমাদের রাজ্যে পৌঁছাতে পারি। এবার এরিয়েল তার স্বাধীনতা পেয়ে খুশি। ক্যালিবান তার ভুল বুঝতে পেরে সে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন ভালো মানুষ হয়ে বেঁচে থাকব। তো এইভাবে নাটকটার একটা হ্যাপি এন্ডিং ঘটে।